একদিন আধদিন নয়, প্রতিদিন প্রতিদিন ঠিক এই সময় যেন মোয়ের একটা ভয়ঙ্কর নেশা হয়ে উঠেছে। ওই ঘরটা ওকে টানবেই, অথচ ঘরটায় কোনো বিশেষ আকর্ষণ নেই, না সাজানো গোছানো, না যায় দেখা প্রাকৃতিক সৌন্দর্য, বরঞ্চ গোটা বাড়ির মধ্যে এই ঘরটাই সবচেয়ে পুরনো। সে আমলের ভারী ভারী কাঠের কড়ি বর্গা, একটা কড়ি তো ভেঙে ঝুলছে, একটু ভূমিকম্প হলেই হুড়মুড়িয়ে পড়বে। দেওয়ালের এখানে ওখানে পলস্তারা খসে পড়ে নানা রকমের জন্তু জানোয়ারেরা, কোথাও বা মানুষের মুখের আকৃতি ধারণ করেছে। একটা বইয়ের থাক ছিল, সেখানে উইয়ের লম্বা লাইন রেল লাইনের মতো এঁকে বেঁকে দেওয়াল বেয়ে উঠে কড়িতে গিয়ে ঠেকেছে। বলা যায় আসল বাড়ির থেকে প্রায় সম্পর্ক শূন্য একটা পরিত্যক্ত ঘর। সম্পর্ক শূন্য, অথচ একই পাঁচিলের মধ্যে বসত বাড়ি আর এই পরিত্যক্ত ঘরের মধ্যে পড়ে আছে শুধু একটা উঠোন। উঠোনে মস্ত একটা কাঁঠালের গাছ আর কিছু বুনো ফুলের ঝোপ। বাড়িতে লোক সর্বসাকুল্যর জন্য ৫-৬, কিন্তু দেশ থেকে আসা আত্মীয় কুটুমের আসা যাওয়ার বিরাম নেই। মৌ হই হট্টগোল পছন্দ করে না, কলেজে পড়ছে, তাই পড়াশোনা করার জন্য ওই পরিত্যক্ত ঘরটাই বেছে নিয়েছে। একটাই সুবিধে, হুটহাট করে কেউ এসে পড়ে না। দিনের বেলা ওই ঘরে পুরনো একটা চৌকিতে বসে পড়াশোনা করে, ঠিক আছে, কিন্তু রাত্রির বেলা ওই ঘরে একা। ওর দিদিরা বলে রাত্রিরে ও ঘরে পড়ার দরকার কি, বাড়িতে ঘরের অভাব আছে? বৌদি বলে সত্যি ভাই মৌ, তোমার এটা খুব ভাড়া বাড়ি। সন্ধ্যের পর ওই কাঁঠাল গাছের তলা দিয়ে যেতেই আমার গা চমচম করে। তো তেপান্তরের প্রান্তে ওই পোড়ো ঘর, আর শুধু ওই ঘরটাই বা বলি কেন, এ বাড়িতে বউ হয়ে এসে পর্যন্ত তো টের পেয়েছি, একদিন আধদিন নয়। ওসব কথাই সন্ধ্যাবেলা থাক না বৌদি, বলে উঠল মোয়ের মেজদি। মোয়ের কাছে এসব কোনো কিছুই নতুন কথা নয়, সবই জানে সে। তবুও সন্ধ্যার পর থেকেই ওই দিকের ঘরটা ওকে টানে। ও না গিয়ে পারে না। ভয় ডর বলে কিছু নেই, আছে শুধু কৌতূহল। কি যেন ঘটে ঘরটার মধ্যে, অদৃশ্য ব্যাপার স্যাপার। সন্ধ্যের পর মৌ তালা খুলে দরজা ঠেলে ভেতরে ঢুকতে যায়, কিন্তু আশ্চর্য, দরজাটা সহজে খোলে না। কিসে যেন আটকে যায়। অনেক সময়ে বর্ষাকালে কাঠ বেড়ে গিয়ে আটকে যায় ঠিক, কিন্তু এ তো শুধু বর্ষাকালের ব্যাপার নয়, শীত গ্রীষ্ম সব সময় মনে হয় ঘরের ভেতর কেউ আছে, যে চায় না ঘরের মধ্যে বাইরের কেউ ঢুকুক, তাই যেন দরজায় পিঠ ঠেসে আগলে আছে। মৌ এসবই জানে দুহাত দিয়ে দরজা ঠেলতে হবে, তবেই খুলবে। আর দরজা খুলতে গাঢ় অন্ধকারের মধ্যে কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ। ও চৌকাঠে দাঁড়িয়ে আগে বাঁ হাত বাড়িয়ে সুইচটা কোনো রকমে অন করে দেবে, ব্যাস, আলো জ্বলতেই সব ক্লিয়ার। একটা জিনিস মৌ ঠিক বুঝতে পারে না, সন্ধ্যের পর দরজা খুলতে এত ঠেলাঠেলি, কিন্তু দিনের বেলা তো এমন হয় না। তখন তালা খুলে একটু ঠেলতেই দরজা খুলে যায়। জানলাগুলো তখনও বন্ধই থাকে, কিন্তু ওই রকম উটকোট ভ্যাপসা গন্ধ পাওয়া যায় না। তার বদলে পাওয়া যায় তামাকের গন্ধ। গন্ধটা বাতাসে ভেসে বেড়াচ্ছে। কেন এমন হয়? তামাকের গন্ধই বা কেন? তাও একদিন নয়, প্রতিদিন, শুধু সকালে। এসব কথা বৌদি বা দিদিদের বলে না, বললে হয় তারা হেসে উড়িয়ে দেবে, না হয় আরও বেশি করে ভয় পাবে। কি দরকার? তাছাড়া মৌ বুঝে নিয়েছে এসব তার একান্ত নিজস্ব গোপন ব্যাপার। এই যেমন রোজকার মতো আজও এই একটা মুহূর্ত ঘটে চলেছে। সন্ধ্যাবেলা ঘরে ঢুকে ঘন্টা দুয়েক বেশ মন দিয়ে পড়া যায়, কোনো ব্যাঘাত হয় না। একদিন আলো জেলে ঘরে ঢুকেই অন্যমনস্ক হয়ে পূব দিকের রংচটা ছোট ছোট জানলাগুলো খুলে দিয়েছিল। সেদিন সে পড়তে পড়তে রীতিমতো ভয় পেয়েছিল। ঠিক কিসের যে ভয় তাও নিজে জানে না। পূব দিকে এই ঘরের গায়ে গায়ে এমন কোনো বাড়ি নেই যে আলো জ্বলতে দেখা যাবে। আছে এতটুকু পোড়ো জমি আর একটা মজা পুকুর। জমিটাতে ঘেঁটু বন আর কয়েকটা ছাতিম গাছ। ওদিকে তাকালে গাটা কেমন ছমছম করে ওঠে। পুকুরের ওপাশে বাঁশবনের অন্ধকারে কালকা সন্ধ্যে গাছের ফাঁকে ফাঁকে জোনাকির চোখ পিটপিটানি। সেও যেন কেমন অস্বস্তিকর, মনে হয় ওরা যেন ভয় দেখাতে চাইছে।
সবচেয়ে ভয় করে ওই পোড়ো জমিটাকে, যার নাম পোড়ো মাঠ। জন্ম থেকে মৌ দেখে আসছে জমিটা অমনি পড়ে আছে। এখন জমির চাহিদা খুব। গ্রামের বড় বড় চাষিরা যাদের হাতে পয়সা আছে তারা শহরে চলে আসতে মরিয়া, খালি জমির সন্ধান পেলে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এই শহরের মধ্যে জমিটার নাম কেউ করে না। ভারী আশ্চর্য তো। মৌ ঠাকুমার মুখে শুনেছে আজ এই যে শহর, ঠাকুমা যখন নতুন বউ হয়ে এ বাড়িতে আসেন তখন এমনটি ছিল না। চারদিকে বন জঙ্গল, দিনের বেলাতেই শেয়াল ঘুরে বেড়াতো ইতিউতি। কখনো ছিল ডাকাতের ভয়, গভীর রাতে মশাল জ্বালিয়ে রে রে করে ডাকাতরা আক্রমণ করত গেরস্ত বাড়ি, মেরে ধরে ঘর বাড়ি জ্বালিয়ে মানুষ খুন করে লুটপাট করে পালাতো। এই পাড়াতেই কোথায় এক সময় নাকি ছিল প্রবল প্রতাপ এক জমিদার বাড়ির অনেকখানি জায়গা জুড়ে। একদিন ডাকাত পড়ল সেই বাড়িতে। তারা যখন লুট করতে পারল না তখন জ্বালিয়ে দিল অনেকটা ঘরবাড়ি। তারপর বছরের পর বছর কাটলো, আগুন পোড়া বাড়িগুলো একদিন ধূলিসাৎ হয়ে গেল। সেই জায়গাটাই কি আজ পোড়ো মাঠ? মোয়ের তা জানবার কথা নয়, সে শুধু নানা কথা শুনেছে ঠাকুমার মুখে। তাদের আজকের এই বাড়ি, যে বাড়িতে বাস করছে, তা এমন দোতলা কোঠা বাড়ি ছিল না। তখন সে বাড়িতে মৌদেরই কোনো পূর্বপুরুষ থাকতো। মৌয়ের ঠাকুমা তা বলতে পারে না। মৌ অন্যমনস্কভাবে ওই একদিনই রাত্রিরে ওই ঘরের জানলাগুলো খুলে ফেলেছিল। তার মধ্যে মেয়েও সেদিন ভয় পেয়েছিল। কিসের ভয় তাও সে জানে না। শুধু এক ঝলক ঠান্ডা বাতাস, পুরো মাঠের অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছাটিম গাছটা, আর পুকুরের পাড়ে কালকা সন্ধে গাছের ফাঁকে ফাঁকে জোনাকির মেলা। ব্যাস, মৌ তখনই জানলাগুলো বন্ধ করে দিয়েছিল। অথচ দিনের বেলা যখন জানলাগুলো খুলে পড়তে বসে তখন পোড়ো মাঠের দিকে তাকিয়ে থেকেও ভয় করে না। আজ রাত্রে পড়তে পড়তে সেদিনকার কথা মনে করে অনেকটা অন্যমনস্ক হয়ে গিয়েছিল। হঠাৎ নজরে পড়ল দেওয়াল ঘড়িটার দিকে। 9:45। তাহলে তো আর দেরি নেই। মৌ সতর্ক হলো। আচ্ছা, এই দেওয়াল ঘড়িটা কতদিনের পুরনো? আজকাল গির্জার আকারে এইরকম বড় ঘড়ি দেখা যায় না। এই ঘরে টেবিল নেই, চেয়ার নেই, একটা পুরনো চৌকি ছাড়া আর কোনো আসবাব নেই। তাহলে অত বড় ঘড়িটা কেন? টক টক টক। ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে 9টার দিকে। আর মাত্র 7-8 মিনিট। একেবারে পাক্কা সময়ে 9টা। টং টং করে ঘড়িতে 9টা বাজবে। আর শুরু হবে। মৌ খুব ভালো করেই জানে 9টা বাজলে কী হবে। তাই সে 9টা বাজবার আগেই ঘর ছেড়ে পালাতে বাধ্য হবে। 9টা বাজতে আর মাত্র 5 মিনিট। মৌ তাড়াতাড়ি বই খাতা গুছিয়ে নিল। তড়বড় করে উঠে পড়ল চৌকি থেকে। অসাবধানে পেনটা পড়ে গেল হাত থেকে। চৌকির তলা থেকে কুড়োতে সময় লাগলো 2 মিনিট। তারপরই পরিমরি করে চলে গেল দরজার দিকে। সুইচ অফ করতে হবে দরজার। ইস, তালাটা রয়ে গেছে চৌকির ওপর। তাড়াতাড়ি আনতে গিয়ে হোঁচট খেলো। কোনো রকমে তালাটা নিয়ে এসে সুইচ অফ করতে, দরজা বন্ধ করার মুহূর্তে ঘড়ি ঢং ঢং করে বাজলো 9টা। সঙ্গে সঙ্গে ভেতরে ভেতরে শুনলো অনেকটা হালকা পায়ের অস্পষ্ট শব্দ। কারা যেন এলো। বই খাটা বুকে আঁকড়ে ধরে মৌ এক দৌড়ে উঠোনে বেরিয়ে নিচের ঘরে এসে ঢুকলো। রান্নাঘর থেকে মা জিজ্ঞেস করলো, পড়ার ঘরে তালা দিচ্ছিস তো? হ্যাঁ বলেই মৌ বই টেবিলে গুছিয়ে রাখতে গেল। ওপর থেকে মেজদি হাঁক দিল, পড়া হলো? নিচ থেকে মৌ উত্তর দিল, হ্যাঁ। তবে একটু চা কর না বোন। মেজদির এক বদ অভ্যাস, যখন তখন চায়ের দরকার হয়। বৌদি রুটি বেলতে বেলতে রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল, আমি করে দিচ্ছি ঠাকুরজি। এই মুহূর্তে মৌয়ের কেমন আচ্ছন্ন ভাব। চা করতে হলো না, ভালোই হলো। সে তখন ভাবছে কি আশ্চর্য ব্যাপার। এ বাড়িতে কেমন সুন্দর জীবিত মানুষের জগৎ, আর উঠোন পারে ওই ঘরটাই যেন মৃতের জগৎ। মৃতের জগৎ? এটা তার কল্পনা নয়, বা হঠাৎ চোখে পড়া কোনো বিশেষ ঘটনা নয়। এ ঘটনা রোজকার, বাঁধা সময় ধরে আজ কতদিন ধরে যে এটা চোখে দেখে আসছে। দেখতে দেখতে রোজ ওই সময় ওই ঘরে থাকাটা নেশা হয়ে গেছে। প্রথম যেদিন এই ঘটনাটা দেখেছিল সেদিন রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল। দিদিদের কাছে বলেছিল, তারা শুনে হেসে উড়িয়ে দিয়েছিল। বৌদি বলেছিল, সন্ধ্যের পর একা একা ও ঘরে নাইবা গেলে ছোট ঠাকুরজি। পুরনো বাড়ি, পাশেই পুরো মাঠ, তারপর ওই ঘরে নাকি 3 পুরুষ আগে কালী পুজো হতো, নিশি পুজো, একবার নাকি বলি বেঁধে যায়। সবাই হায় হায় করে উঠেছিল। আর সেই বছরই ছোট খুড়শাশুড় মায়ের ওপর অভিমান করে গলায় দড়ি দেয়। আহা তরতাজা ছেলেটা, তার অপরাধ কী ছিল?
না বউয়ের কথা শুনে চলতো, মা কিছু বললেই বউকে না জানিয়ে কি করতো। এই নিয়ে মায়ে পোয়ে অশান্তি। সত্যি মিথ্যে জানি না ভাই, এখানে এসে অবধি শুনে এসেছি, তারপর দিদি শাশুড়ির মুখে শুনেছি। মৌ হেসে বলেছিল, চাটুজ্জে মশাইয়ের কথা তো? হ্যাঁ, তুমি হাসছো বটে, কিন্তু আমার সারা গা দেখো কীরকম কাটা দিচ্ছে। বৌদি বলতে লাগলো, কে এক কুটুম বাড়ির বউ এসেছিল এবারই, তখন যিনি গিন্নি ছিলেন তিনি তাকে একা শুতে দিতেন না, দোতলার ঘরে নিজের বিছানায় নিজের পাশে শোয়াতেন। তারপর মাঝরাতে নিচে কোন ঘরে যেন খটাস করে শব্দ, এত জোরে শব্দ যে বেটির ঘুম ভেঙে গেল। বুড়ি গিন্নিমা বললেন, ও কিচ্ছু না, চাটুজ্জে মশাই মাছ ধরতে বেরোলেন, তুমি ঘুমো। কে এই চাটুজ্জে মশাই আজ পর্যন্ত পরিবারের কেউ জানে না, তবু এখনো পর্যন্ত মাঝে মাঝে দোতলায় শুয়ে দুপুর রাতে দরজা খিল খোলার শব্দ অনেকেই শুনেছে, আমিও শুনলাম। মৌ বলল, রাত দুপুরে চাটুজ্জে মশাই বেরোতে চান, তাই বলে খিল খুলবেন এমন শব্দ করেছে লোকের ঘুম ভেঙে যাবে, এ বড় অন্যায়। বৌদি বৌদি বলল, এটা বুঝছো না কেন, তিনি হচ্ছেন বাড়ির কর্তা, নিঃশব্দে কাজ করা কর্তাদের ধাতে নেই, সব সময় জানান দেয় তিনি কর্তা, যখন খুশি যা খুশি করবেন দাপটের সঙ্গে। মৌ হাসি টিপে বলছে, তাহলে কি ধরে নিতে হবে, কবেকার কোন এক চাটুজ্জে মশাই আজও মনে করেন তিনি বাড়ির কর্তা? বৌদি গম্ভীর মুখে বললেন, তা আমি জানি নে ভাই, তবে বলি সন্ধ্যের পর ওখানে নাইবা ঢুকলে? মৌ হেসেই বলল, চাটুজ্জে মশাই না হয় এ বাড়ির কর্তা, এ বাড়িতেই অধিষ্ঠান করেন, তার সঙ্গে আমার পড়ার ঘরের কি সম্পর্ক? বৌদি একটু বিরক্ত হয়ে বলল, অত শত জানি নে, তবে উনি যদি বসত বাড়ির কর্তা হয়ে আজও থাকেন, তাহলে তোমার পড়ার ঘরে ওর এখতিয়ারের মধ্যে। মৌ বিদ্রুপের সুরে বলল, পড়ার ঘর তো যায় পড়া তাদের জন্য, চাটুজ্জে মশাইকে তখন ওই ঘরে বসে চণ্ডীমঙ্গলের পুঁথি পড়তেন? বৌদি চটজলদি উত্তর দিলেন, আজ না হয় তুমি ওটাকে পড়ার ঘর বলছো, তার আগে কি ছিল কে জানে, হয়তো চাটুজ্জে মশাইয়ের বৈঠকখানা ছিল। বৈঠকখানা কথাটা মৌয়ের মনের মধ্যে গিয়ে গাঁথল। ওই ঘরে প্রথম দিনের কথাটা মনে পড়ল। ঘরটা অনেক দিন ধরে বন্ধই ছিল, কোনো কাজে লাগতো না। কলেজে পড়ার সময় মৌ আবিষ্কার করলো যে বড় হয়েছে, পড়াশোনার চাপ বেড়েছে, এখন মন দিয়ে পড়াশোনা করতে হবে, তার জন্য চাই নিরিবিলি পরিবেশ। তখনই ঠিক করে ফেললো ওই ঘরটাকেই সে পড়ার ঘর করে নেবে, সকলের হাঁক ডাকের বাইরের থেকে এক মনে পড়তে পারবে। আগের দিন লোক দিয়ে ঘরটা পরিষ্কার করে চৌকির ওপর মাদুর পেতে রেখেছিল মৌ। সকালবেলায় মুখ ধুয়ে চা খেয়ে বই খাতা নিয়ে তালা খুলে ঢুকলো ঘরে। ঢুকতেই মিষ্টি মিষ্টি অথচ কড়া একটা গন্ধ। কিসের গন্ধ মৌ ঠিক বুঝতে পারল না, অথচ চেনা চেনা গন্ধ। মৌ পূব দিকের জানলা দুটো খুলে দিল। সে আমলের ছোট ছোট জানলা, জানলার গায়ে পোড়া মাঠ, একবারে নেমে গেছে পুকুরের ধারে। চোর কাঁটা বন তুলসী আর ঝোপঝাড়ে ভর্তি মাঠটা, মাঝখানে দাঁড়িয়ে আছে ছাতিম গাছটা, ওদিকে দেখা যায় তেল কুচোলোটা টুকটুকে পাকা ফল। পুকুরের ওদিকে আকন্দর ঝোপ, বাতাসের আকন্দ ফুলের গন্ধ ভেসে আসছে। সবচেয়ে ভালো লাগলো এই সকালবেলাতেই সজনে গাছের ওপর দিয়ে সোনা রোদ গড়িয়ে পড়েছে মাঠের বুকে। এত সুন্দর যে মাঠ তাকে বলে কিনা পুরো মাঠ। সেদিন সন্ধ্যাবেলা এই ঘরটায় যেন কেমন যেন লাগছিল। তালা খুলে দুহাত দরজা কপাট ঠেলে চৌকাঠে পা রাখতেই কেমন একটা ভ্যাপসা গন্ধ। ঘরের মধ্যে জমাট বাঁধা অন্ধকারটাও যেন কেমন অচেনা। ও তাড়াতাড়ি বাঁ হাত বাড়িয়ে হাতড়ে হাতড়ে সুইচ বোর্ডটা খুঁজে পেল। সুইচ অন করতে ঘরটা আলোয় ভরে গেল। ও কত কাল পর এ ঘরে ইলেকট্রিসিটি আলো জ্বলল। মৌ জানলা খুলতে গিয়েও খুলতে পারল না। পাশেই পুরো মাঠ, ঝোপ জঙ্গল, সাপ ঢুকতে পারে। ঠিক করলো আগে জানলার তারের জাল লাগিয়ে নেবে, তারপর। মৌ খুব উৎসাহ করে পড়তে শুরু করলো। তখন সন্ধ্যে 7টা। নিরিবিলিতে সকালের মতোই বেশ মন দিয়ে পড়ছিল, কিন্তু এই সন্ধ্যেতে নিরিবিলিটা যেন বড্ড বেশি মনে হতে লাগলো। এত চুপচাপ ভালো লাগলো না, কেবলই মনে হতে লাগলো ওই যেন কিসের শব্দ হলো খুব আস্তে। না, ঘরের মধ্যে শব্দ নয়, ঘরের বাইরে। ও তৎক্ষণাৎ দরজার দিকে তাকালো। খোলা দরজাটা যেন হাঁ করে গিলতে আসছে। আচ্ছা, দরজাটা কি খুলেই রেখেছি দেখে পড়তে বসেছিল? হতে পারে, মুরুখকে ভয় পাওয়ার কি আছে, নিজেদের বাড়ি তো, একটাই ভয় বাইরে থেকে পাঁচিল টপকে যদি কেউ। হ্যাঁ,
যদি কেউ চুপি চুপি এসে তার মুখটা চেপে ধরে, চিৎকারও করতে পারবে না। চিৎকার করলেও বাড়ির কেউ শুনতে পাবে না। না না, এরকম কাল্পনিক ভয় পেলে পড়া হবে কি করে? তার চেয়ে দরজাটা বন্ধ করে দেওয়াই ভালো। মৌ উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। এইবার নিশ্চিন্ত, এইবার পড়ায় মন বসবে। মন দিয়ে পড়ছিল মৌ। তা ঘণ্টাখানেক, কিন্তু তারপরই ক্রমশ এই নির্জনতা কেমন যেন ভারী হয়ে উঠতে লাগলো। মনে হলো যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মন থেকে এইরকম অস্বস্তি দূর করে মৌ জোর করে পড়া মুখস্থ করার চেষ্টা করলো, কিন্তু বারে বারে মনে হতে লাগলো এই ঘরে সে যেন আর একা নেই। তখনই উঠে দাঁড়ালো কি ঘটেছে দেখার জন্য, কিন্তু চোখে কিছুই পড়ল না। শুধু হঠাৎ মাথার ওপর থেকে ঝুরঝুর করে বালি ঝরে পড়ল। মৌয়ের মনে হলো কেউ যেন তাকে ঘর থেকে চলে যেতে ইঙ্গিত করছে। মৌ নিজেকে বোঝালো এ তার মনের ভুল। পুরনো বাড়ি বালি ঘষে পড়তেই পারে। তবুও গায়ের ভেতর কেমন করতে লাগলো। ইচ্ছে করছিল চলে যেতে, কিন্তু যুক্তিহীন ভয়ের কাছে সে হার মানতে চায় না। দেওয়াল ঘড়িটার দিকে চোখ পড়ল। 9টা বাজতে 10 মিনিট। হঠাৎ পূব দিকের একটা জানলা খুলে গেল। ঝড় নেই, জোর বাতাস নেই, তাহলে কি করে খুলল? তারপরে ঘরের ভেতর অনেকগুলো খালি পায়ের হালকা শব্দ। কারা যেন ঢুকছে ঘরে। যারা ঢুকছে তারা চৌকিটার সামনে এসে দাঁড়ালো, যেন মৌকে দেখে অবাক। ই আবার এই সময় এখানে মরতে এলো কেন? মৌ যেন স্পষ্ট বুঝতে পারলো সে এখানে থাকে, এরা তার চায় না। মৌয়ের গায়ে নিঃশ্বাসের গরম হাওয়া। যাও যাও, ফিসফিসিয়ে গলার সতর্কবাণী। ঢং ঢং করে ঘড়িতে 9টা বাজলো। সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা আপনি খুলে গেল। ইঙ্গিতটা বুঝতে পারল মৌ। ওদের জন্য এখন ঘর ছেড়ে দিতে হবে। বই খাতা তুলে নিয়ে মৌ আলো নিভিয়ে তালা বন্ধ করার সময় ওদের মতো ফিসফিস করে বলল, আপনারা কে তা জানি না, তবে আমি আসবই, রোজ আসবো। এ আমার পড়ার ঘর, এ আমি আমার মনের মতো করে গুছিয়ে নিয়েছি। মৌ তার প্রতিজ্ঞা রেখেছে। এখনও রোজ দুবেলায় ঘরে বসে পড়ে, তবে রাত্রিবেলা 9টা বাজবার আগেই ওদের জন্য ঘর ছেড়ে দিতে হয়। ওরা কারা মৌ জানে না, জানতেও চায় না। কি দরকার? আজকের গল্প এখানেই শেষ হলো। আপনারা শুনছিলেন অদৃশ্য ব্যাপার স্যাপার, লেখক মানবেন্দ্র পাল। আমি গল্প পাঠ করে শোনাচ্ছিলাম এই চ্যানেলের হোস্ট। আপনাদের যদি গল্পটা ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অলে সেট করে দেবেন আবার পরবর্তী গল্পগুলো সবার আগে পাওয়ার জন্য। গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এবং এইটা আমার প্রথম গল্প ছিল যেটা আমি রেকর্ড করছি। যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনা করবেন। গল্পের সাউন্ড কোয়ালিটি যদি খারাপ হয়, বলার ভঙ্গিমা যদি খারাপ হয়, আমাকে ক্ষমা করবেন। আমি ভবিষ্যতে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। আপনারা একটু সাপোর্ট করুন এবং পাশে থাকুন। আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর গল্প উপহার দেব। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।